সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজ আমার শিক্ষা কার্যক্রম আমি চালু করলাম। জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পারে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় পদার্থবিজ্ঞান, প্রোগ্রাম অনার্স চতুর্থ বর্ষ, কোর্স কোড 2027-15, কোর্সের নাম আপেক্ষিক তত্ত্ব ও কসমোলজি, লেকচার নাম্বার 3, লেকচারের শিরোনাম আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব, শিক্ষকের নাম মোহাম্মদ নুরুজ্জামান, পদবী সহকারী অধ্যাপক, কলেজের নাম এমসি কলেজ সিলেট। আজকে শিরোনাম হলো আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। প্রথম আমরা জেনে নিই আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। আধুনিক তথ্য পদার্থবিজ্ঞানে এক আলোড়ন সৃষ্টিকারী তত্ত্ব। এই তত্ত্ব পদার্থবিজ্ঞান জগতে এক নতুন যুগের সূচনা করে। এই তত্ত্বের প্রবর্তক আলবার্ট আইনস্টাইন আপেক্ষিক তত্ত্বের মতো স্থান, কাল, জড় বা ভর পরম কিছু নয়, আপেক্ষিক। কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন এই তত্ত্ব ঘোষণা করে 1905 সালে বিশেষ আপেক্ষিক তত্ত্ব প্রবর্তনের মাধ্যমে ভরের আপেক্ষিকতা ও ভরকে রূপান্তর, এই দুটো গুরুত্বপূর্ণ আবিষ্কারের উপর ভিত্তি করে পারমাণবিক যুগের সূচনা হয়। আপেক্ষিকতা কি? চিরায়ত বলবিদ্যার মতো স্থান, কাল, জড়, ভর, দ্রবক এগুলো আপেক্ষিক নয়। আইনস্টাইন বলেন যে স্থান, কাল, জড় বা ভর, দ্রবক বা পরম কিছু নেই, এগুলো আপেক্ষিক। আইনস্টাইন তত্ত্বকে বলা আপেক্ষিক তত্ত্ব। তাহলে আমরা আপেক্ষিক তত্ত্ব বলতে কি বুঝি? অর্থাৎ চিরায়ত বলবিদ্যা যা বলা হয়েছে স্থান, কাল, জড় এগুলো কি আপেক্ষিক নয়, কিন্তু আইনস্টাইন বলছে যে স্থান, কাল, জড় আপেক্ষিক। অর্থাৎ আপেক্ষিক হলে পর্যবেক্ষক গতির সাথে পরিবর্তন হয়। আমরা জানি যে পর্যবেক্ষক গতির সাথে যারা পরিবর্তন হয় ওটা হলো তা হলো আপেক্ষিক। অর্থাৎ এখানে পরিবর্তন মানে এখানে পর্যবেক্ষক গতির সাথে স্থানের পরিবর্তন, মানে স্থান সংকুচিত হয়, কালটা দীর্ঘিত হয়, ভর বৃদ্ধি পায়। অর্থাৎ পর্যবেক্ষকের গতির সাপেক্ষে এই সকল স্থান, কাল, জড়ের পরিবর্তন হয় বলে এগুলো আপেক্ষিক। আপেক্ষিকতার দুইটি সূত্র আছে। প্রথম সূত্র হলো সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞান সূত্রগুলো একই থাকে। দ্বিতীয় সূত্র শূন্যস্থানে সকল জড় প্রসঙ্গ কাঠামো আলোর দুটি মান একই থাকে। অর্থাৎ এই দুটি শিক্ষার যে আমরা পরবর্তীতে আলোচনা করব। আপেক্ষিক তত্ত্ব শিক্ষার আমরা এখন প্রসঙ্গ কাঠামো সম্পর্কে আলোচনা করে নিচ্ছি। পদার্থবিজ্ঞানে কোনো বস্তুর গতি ব্যাখ্যা করার জন্য একটি প্রসঙ্গ কাঠামোর প্রয়োজন হয়, যার সাপেক্ষে ওই বস্তুর গতি বিবেচনা করা যায়। যে দুটো বস্তু সাপেক্ষে কোন স্থানে কোনো বিন্দু বা বস্তুকে সুনির্দিষ্ট করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো, ফ্রেম অফ রেফারেন্স বলে। কোনো টেবিল, ঘরের মেঝে, রাস্তা, পার্ক, পৃথিবীর পৃষ্ঠ, সূর্য, সাগর, যে কোনো কিছু প্রসঙ্গ কাঠামো বিবেচনা করা যায়, তবে এদের সবসময় সুনিশ্চিত করতে হবে। অর্থাৎ প্রসঙ্গ কাঠামো, অর্থাৎ আমরা জানি কোনো বস্তুর গতি এবং স্থিতি নির্ণয় করার জন্য কাঠামো দরকার, ওই কাঠামোগুলো প্রসঙ্গ কাঠামো বলা হয়। প্রসঙ্গ কাঠামো ছাড়া বস্তুর গতি এবং স্থিতি নির্ধারণ করা যায় না। প্রসঙ্গ কাঠামো একটি ত্রিমাত্রিক কাঠামো। তো ত্রিমাত্রিকের সাপেক্ষে কোনো একটা বিন্দুকে নির্ধারণ করে নিতে হয়। কোনো বিন্দু বা কোনো বিন্দু অবস্থান নির্ণয় করা যায় যে স্থানাঙ্ক ব্যবস্থা, তাহলে কি প্রসঙ্গ কাঠামো। আমরা আগে বলছি যেমন রাস্তা, পার্ক, পৃথিবী, প্রসঙ্গ কাঠামো। চলন্ত ট্রেনে পছন্দ করে উদাহরণ হলো, চলন্ত ট্রেনে এক যাত্রী বসে আছে, সে তার গতিকে পর্যবেক্ষণ করবে। তার পাশে প্ল্যাটফর্মে একজন যাত্রী আছে, তাও সে তার গতিকে পর্যবেক্ষণ করবে, কিন্তু দুইজনের পর্যবেক্ষণ এক হবে না। ট্রেনে বসে থাকা যাত্রীটা তার কাছে সে নিজেকে স্থির পর্যবেক্ষণ করবে, আর যে ব্যক্তি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তি তার সাথে কি গতিশীল তাকে গতিশীল মনে করবে। তাইলে এখন আমরা কি বলতে পারি যে এখানে ট্রেন এবং
প্ল্যাটফর্মের যাত্রী প্ল্যাটফর্ম দুটো হলো আমাদের এখানে প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ এই দুইটা প্রসঙ্গ কাঠামোর উপর ভিত্তি করে যাত্রী একবার স্থির এবং গতিশীল, অর্থাৎ দুইটা পরস্পর সাপেক্ষে গতিশীল। তা আমরা কি বলতে পারি যে প্রসঙ্গ কাঠামোর জন্য একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দরকার। অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার উপর ভিত্তি করে আমাদের একটা কোনো বিন্দুকে সুনির্দিষ্ট করা হয়, তার সাপেক্ষে আমাদের এই প্রসঙ্গ কাঠামো নির্ণয় করতে হয়। তো প্রসঙ্গ কাঠামো ছাড়া কোনো বস্তুর গতি এবং স্থিতি নির্ণয় করা যায় না। কোনো বস্তুর কাল, সময়, অবস্থান যদি পরিবর্তিত হয় তাহলে তাকে বলে তার গতি প্রসঙ্গ। আর কোন বস্তুর স্থান, কাল এগুলো যদি প্রসঙ্গ কাঠামোর সাথে পরিবর্তন না হয় তাহলে বলে স্থিতি। পরিবর্তন হলে তাকে বলে গতি, আর পরিবর্তন না হলে তাকে বলে আমরা কি স্থিতি। এবার আমরা চলে যাচ্ছি জড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামোকে গ্যালিলীয় প্রসঙ্গ কাঠামো বা নিউটনীয় প্রসঙ্গ কাঠামো বলা হয়। জড় প্রসঙ্গ কাঠামো হলে প্রসঙ্গ কাঠামোর বিশেষ একটি রূপ, যেখানে পরস্পর দুইটি প্রসঙ্গ কাঠামোকে একে অপরের সাপেক্ষে দ্রব্যবেগে গতিশীল করা যায়। অর্থাৎ যেই সকল প্রসঙ্গ কাঠামোতে আমরা জানি, যে সকল প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র অর্জিত হয় আবার বা নিউটনের জড়তার সূত্র অর্জিত হয় তাকে বলে জড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো বলতে আমরা নিউটন গতিসূত্রকে বুঝি। অর্থাৎ এখানে দ্রব্যবেগে দুটি, যখন দ্রব্যবেগে কোনো একটা বস্তু পরস্পরের সাপেক্ষে গতিশীল হবে তখন তাদের মধ্যে একটা প্রসঙ্গ, তখন তাদের মধ্যে জড় প্রসঙ্গ কাঠামো থাকবে। আর যদি মনে কর বৃত্তাকার পথে কোনো একটা বস্তু কি হয় আবর্তন করে, ঘূর্ণমান বস্তুর ক্ষেত্রে কোনো জড় প্রসঙ্গ কাঠামো নেই, কারণ ঘূর্ণমান বস্তু করতে এখনকার ত্বরণ এবং মন্দর সৃষ্টি হয় না। অর্থাৎ যে সকল বস্তু সমবেগে চলবে ওই সকল বস্তু প্রসঙ্গ কাঠামো থাকবে, আর যে সকল বস্তু কি করবে বৃত্তাকার পথে ঘুরবে ওই সকল বস্তুতে প্রসঙ্গ কাঠামো নেই। আপেক্ষিকতার মৌলিক স্বীকার্য, আমরা বিশেষ আপেক্ষিকতা বা বিশেষ রূপ সংক্ষেপে এসটিআর হলো স্থান, কাল ও অন্তঃসম্পর্ক বিষয়ক সাধারণভাবে গৃহীত পরীক্ষা পর্যবেক্ষণ দ্বারা নিরীহভাবে সমর্থিত হয়। বিশেষ আপেক্ষিকতাকে সাধারণ আপেক্ষিকতার একটি বিশেষ রূপ বিবেচনা করা হয়। মাইকেলসন মৌলি তাদের পরীক্ষণের মাধ্যমে 3টি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। সিদ্ধান্তগুলোর প্রেক্ষিতে আইনস্টাইন তার এই তত্ত্ব প্রবর্তন করেন। তথ্য 2টি মৌলিক শিক্ষার মধ্যে উপস্থিত, অর্থাৎ পদার্থের বিজ্ঞান সূত্রসমূহ সকল জড়তীয় নির্দেশ তন্ত্রে একই রূপে বলবৎ থাকবে। অর্থাৎ আমরা জানি নিউটনের গতিসূত্র প্রথম সূত্রে যে নির্দেশ তন্ত্র প্রযুক্ত হয় তাকে জড়তীয় নির্দেশ তন্ত্র বলে। যদি কোনো বস্তু জড়তা থাকে তাকে এর উপর বাহ্যিক বল প্রযুক্ত না হলে এর উপর কোনো বল পরিবর্তন হবে না। এই শিক্ষার্য অনুসারে দুইজন পর্যবেক্ষক একই রৈখিক বেগে চলতে থাকবে, কোনো বস্তুর সূত্রের রূপ একই থাকবে। অর্থাৎ আমরা এখানে জানি যে পদার্থবিজ্ঞানের প্রথম এটা হলো সকল পদার্থবিজ্ঞানের প্রথম যে শিক্ষার্য শুরু হলো পদার্থবিজ্ঞান সকল নিউটনের গতিসূত্র বলবৎ একই বলবৎ থাকবে। আর দ্বিতীয় সূত্র হলো আমরা জানি যে শূন্য স্থানে আলোর বেগ কি থাকবে ধ্রুব থেকে। প্রথম সূত্রটা আমরা জানি দুইটা কাঠামো বিবেচনা করি, যেটা এফ কাঠামো, একটা এস ডেস কাঠামো, একটা এস কাঠামো আর একটা এস ডেস কাঠামো। আমরা দুইটা কাঠামো নিলাম, একটা এস কাঠামো একটা এস ডেস কাঠামো। এস কাঠামোতে একজন পর্যবেক্ষণ যে একটা বল লাভ করে, বল হচ্ছে এফ সমান এম এ, আর এফ ডেস কাঠামোতে যে বলটা হলো এফ ডেস সমান এম ডেস এ ডেস। কিন্তু দুইটা প্রসঙ্গ কাঠামো থেকে গতীয় সূত্র কি আমরা কি জানি, এফ ডেস সমান এম এ আর এফ সমান এফ কি থাকবে একই থাকবে। তো প্রথম সূত্র হলো পদার্থবিজ্ঞানে যে সবগুলো একই রেখা বরাবর থাকবে। আর দ্বিতীয় সূত্রটা আমরা বলছি যে এখানে দ্বিতীয় শর্ত বলছে শূন্য স্থানে বা সকল জড়মাধ্যম আলোক দ্রুতি একই থেকে। আমরা জানি এখানে যদি দুইটা কাঠামো নেই, একটা এস কাঠামো একটা এস ডেস কাঠামো। আমরা জানি যে এস কাঠামো এস ডেস কাঠামোটা এস কাঠামোর সাপেক্ষে দ্রব্যবেগে ধনাত্মক এক্স দিকে দাবিতে হচ্ছে। তাহলে আমাদের কাছে যদি এক্স যে পর্যবেক্ষক আছে তার কাছে এখানে একটা যে আলোর বেগ তাকে যদি সি মনে করা হয়, এস ডেস কাঠামোতে তার আলোর বেগ কি হবে সি হবে। অর্থাৎ এখানে এস ডেস কাঠামোতে যদি কোনো একটা আলোক শিখা যে প্রচলিত হয় তাহলে সে এস কাঠামোর পর্যবেক্ষক তাকে পরিমাপ করবে সি, আর এস ডেস কাঠামোর পর্যবেক্ষক এই আলোক শিক্ষার পরিমাপ সি ডেস। তার মানে কি দুইটার মানে সমান। এস এর কাঠামো যা আর এস ডেস কাঠামো এক।
কিন্তু দৈনন্দিন অভিজ্ঞতা আমরা জানি যে দৈনন্দিন অভিজ্ঞতা আমরা জানি যে এস কাঠামো থেকে এস কাঠামো থেকে অ্যাড্রেস কাঠামো কি ধনাত্মক বেগে সরে যাচ্ছে, তাহলে তার তাদের ব্যাগটা কম হওয়া দরকার, অর্থাৎ এখানে আমাদেরকে সি মাইনাস বি হওয়ার কথা ছিল। কিন্তু এটা এই ক্ষেত্রে কোনো আমরা জানি প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে আলোর গতিকে কোনো প্রভাবিত করে না, অর্থাৎ এই জন্য পদার্থবিজ্ঞানের যে 2 নম্বর সূত্রটা ছিল, অর্থাৎ আলোর গতিবেগ সকল জড়বেগ কাঠামোতে কি থাকবে, একই থাকবে। অর্থাৎ এখানে কি প্রসঙ্গ কাঠামো আলোর গতিবেগের কোনো পরিবর্তন করে না, যেটা আমরা ইথারের মাধ্যমে জানতে পেরেছি। অর্থাৎ শিক্ষার যে প্রেক্ষিতে ইথারের অস্তিত্ব স্বীকার করা কোনো মতে সম্ভব হয় না। তাছাড়া ইথার মাধ্যমে ওজন বা স্বাতন্ত্র্য কিছু নির্ণয় করা যায় না। আইনস্টাইনের মতে আলোক পরিবাহী ইথারের প্রবর্তন আবশ্যক। মাইকেল মৌলির পরীক্ষা ও পরবর্তী যুগের বহু পরীক্ষা নিরীক্ষার সাহায্যে প্রমাণিত হয়েছে যে শূন্য স্থানে বা বায়ুর মাধ্যমে আলোকের বেগ আলোক প্রবাহের দিক উচ্চ এবং পর্যবেক্ষকের আপেক্ষিক বেগের উপর নির্ভরশীল নয়, এটি সবসময় ধর্মত। অর্থাৎ এই বেগটা আমরা যে বেগটা পাচ্ছি যে সি ডে সমান সি ডি সমান, কিন্তু আমাদের যেটা বলছি যে এক্স এর সাপেক্ষে এক্স, অর্থাৎ যেহেতু এক্স থেকে এক্স ডেস দূরে সরে যাচ্ছে, তাইলে আমাদের সি মাইনাস বি হওয়ার কথা। কিন্তু আমাদের এখানে কি বলা হচ্ছে যে আলোকের বেগ আপেক্ষিক বেগের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ এখানে আলোকের বেগ আপেক্ষিক নির্ভরশীল নয়। আপেক্ষিক বেগ দ্বারা আলোর বেগের কোনো পরিবর্তন হয় না, এই জন্য সকল জড়বস্তু কাঠামোতে আলোর বেগ কি থাকবে, একই থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা গ্যালিলিও রূপান্তর ও লরেন্স রূপান্তর কিছু পার্থক্য জেনে নিচ্ছি। গ্যালিলিও রূপান্তর আমরা আগে প্রথম লেকচার পড়াইছি, লরেন্স রূপান্তর আজকে তো পড়াবো। গ্যালিলিও রূপান্তর প্রাচীন বলবিদ্যার নীতি অনুসারে পরস্পর আপেক্ষিক সমবেগে চলমান দুটি কাঠামোর স্থানাঙ্ক এবং কালাঙ্ককে যে রূপান্তর বিধি দ্বারা সম্পর্কযুক্ত করা হয় তাকে গ্যালিলিও রূপান্তর বলে। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বকে লরেন্স যে সকল সমীকরণ দ্বারা প্রমাণ করেন তাদেরকে লরেন্স রূপান্তর বলেন। এক্ষেত্রে মৌলিক রাশি দৈর্ঘ্য, ভর এবং সময় অভিন্ন থাকে। এক্ষেত্রে মৌলিক রাশি দৈর্ঘ্য, ভর এবং সময় অভিন্ন থাকে না। এক্ষেত্রে ত্বরণ সকল কাঠামোতে সমান থাকে। লরেন্স রূপান্তরের ত্বরণের মান জড় কাঠামোর উপর নির্ভর করে। গ্যালিলিও রূপান্তরের সূত্র মাইকেলসন মৌলির পরীক্ষার ফলাফলের ব্যাখ্যা দিতে পারে না। লরেন্স রূপান্তরের সাহায্যে মাইকেলসন মৌলিক পরীক্ষার ফলাফল ব্যাখ্যা দেওয়া সম্ভব। গ্যালিলিও রূপান্তর আইনস্টাইনের আপেক্ষিক নীতির সাথে সঙ্গতিপূর্ণ নয়। লরেন্স রূপান্তর বিশেষ আপেক্ষিক নীতির সাথে সঙ্গতিপূর্ণ। গ্যালিলিও রূপান্তরে বলবিদ্যার সূত্রগুলো বস্তুর বেগ আলোর বেগের কাছাকাছি হলে তার সঠিক থাকে না। লরেন্স রূপান্তরের বলবিদ্যার সূত্রগুলো বস্তুর বেগ বা আলোর বেগের কাছাকাছি হলে তার সঠিক থাকে। তো আমরা গ্যালিলিও রূপান্তর ও লরেন্স রূপান্তরের মধ্যে মোটামুটি তফাৎ বা পার্থক্য ওইটা আমরা জানতে পারছি। অর্থাৎ আমরা গ্যালিলিও রূপান্তর আর লরেন্স রূপান্তর আমরা আলোচনা করব। দৈর্ঘ্য সংকোচন, অর্থাৎ আমরা জানি যে দৈর্ঘ্য সংকোচন কোন বস্তু নিশ্চল অবস্থার দৈর্ঘ্য তার প্রকৃতির দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্য সকল পর্যবেক্ষকের নিকট একই থাকে। কিন্তু আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে গতিশীল অবস্থায় বস্তুর দৈর্ঘ্য পরিবর্তিত হয় এবং এই পরিবর্তন পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির বস্তুর গতির উপর নির্ভর করে। পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল কোনো বস্তুর দৈর্ঘ্য নিশ্চল অবস্থার এর দৈর্ঘ্যের চেয়ে ছোট হয়। এই ঘটনাকে দৈর্ঘ্য সংখ্যা বলতে আমরা কি জানি যে এখানে আমরা একটা কাজ দুইটা একটা এস কাঠামো একটা এস কাঠামো, অর্থাৎ এস কাঠামোতে আমরা একটা বস্তু ধরছি। বস্তুটা হলো আমাদের এস কাঠামোতে যে বস্তুটা যে বস্তুটা আছে বস্তুটাকে আমরা বস্তুটার আমরা নাম দিলাম, এটা হলো এ। এটা ধরছি আমরা একটা দণ্ড, এখানে একটা দণ্ড ধরছি, এটা এ বি, আর এই দণ্ডটার মান ধরছি আমরা এ ড্যাশ বি ড্যাশ। দেখো আমরা এই দুইটা প্রসঙ্গ কাঠামো, অর্থাৎ এস কাঠামো এস দেশের কাঠামো। এস কাঠামোটা তো আমরা এস কাঠামোতে একটা দণ্ড আছে এবি, এই এবির স্থানাঙ্ক হলো x1 x2, আর এস ডেস কাঠামোতে একটা দণ্ড হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ, এর স্থানাঙ্ক ধরছে x1 প্রাইম x2 প্রাইম, x2 প্রাইম মাইনাস x1 প্রাইম।
তাহলে আমরা এখানে কি জানি যে গতিশীল অবস্থা কোনো একটা বস্তুর দৈর্ঘ্য স্থির বস্তুর দৈর্ঘ্য হচ্ছে যে কম, এটাকে বলে কি আমাদের দৈর্ঘ্য সংকোচন। এখানে দেখো আমাদের এই এস কাঠামোর যে সংকোচন এল নট সমান সমান x2 মাইনাস x1 আর এস ডেস কাঠামোর যে সংকোচনটা x2 মাইনাস x1। তাহলে আমাদের এই দুটাকে আমরা কি বলতে পারি এখানে এস দেশ কাঠামো সাপেক্ষে আমরা জানি এস দেশ কাঠামো সাপেক্ষে একটা বেগ নিয়ে ধনাত্মক x দিকে চলমান। এস কাঠামো তো ওই বরাবর স্থাপিত একটি দণ্ড দুই প্রান্তের স্থানাঙ্ক একটা x1 x2 নির্ণয় করব, অথবা এক্স কাঠামো দণ্ডের দৈর্ঘ্য ধরছে L0 সমান x2 মাইনাস N1। আবার এস দেশ কাঠামো তো অপর একজন পর্যবেক্ষক একই স্থানাঙ্ক x2 নির্ণয় করেন, তবে এই এক্স কাঠামো দলের দৈর্ঘ্য হলো L সমান x2 মাইনাস x1। লরেন্স বিপরীত প্রয়োগ করে আমরা পাই তাহলে আমরা এবি আর বিডি, এবির স্থানাঙ্ক জানি আর এ ড্যাশ বিডি স্থানাঙ্ক আমরা দুইটা স্থানাঙ্ক জানি। তাহলে দৈর্ঘ্য সংকোচন মানে এল নট এর সমান x2 মাইনাস n1, এল এর ক্ষেত্রে x2 মাইনাস x1। গতিশীলের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য সংকোচন ধরছি এল, আর স্থির বস্তুর ক্ষেত্রে স্থির কাঠামোর ক্ষেত্রে দৈর্ঘ্য স্থানাঙ্ক ধরছি আমরা কি এল নট। তাহলে আমরা এখানে এই সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি যে এখানে এল নট আর এল দুটো সমান নয়, অর্থাৎ এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে x1 সমান সমান x1 প্রাইম প্লাস xbt রুট 1 মাইনাস প্লাস x2 সমান x সমান। এটা হলো আমাদের লরেন্স সূত্র থেকে আমরা সমীকরণ জানি যে লরেন্সের যে সূত্র, এখান থেকে আমরা যে স্থানাঙ্কের দুটো মান আমরা বের করব। এই দুটো সূত্রে x এর মান আর x2 এর মান এটা আমরা লরেন্স সূত্র থেকে বের করেছি। এখন যদি x1 x2 এর সমান 1 নং সমীকরণে, অর্থাৎ আমাদের যে জায়গাতে আমাদের 1 নং সমীকরণ ছিল এখানে, যে এই জায়গাতে আমরা যদি x2 এবং x1 এর দুটো মান বসাই, তাহলে আমরা একটা সমীকরণকে দাঁড় করাতে পারবো। x1 এর মান যদি x1 প্রাইম প্লাস bt রুট 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার, এবং s2 সমান সমান যে x2 প্রাইম প্লাস b2 ড্যাশ রুট 1 মাইনাস c স্কয়ার হয়, তাহলে x ও x2 এই মান 1 নং সমীকরণ বসিয়ে পাই L0 সমান সমান এই দুটা মান বসে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে এখানে আমাদের একটা মান পাচ্ছি x2 মাইনাস x2 মাইনাস x1, অর্থাৎ আমরা x2 মাইনাস x1 সমান আমরা জানি ক্ষেত্রে x2 মাইনাস x1 সমান সমান l। তাহলে আমরা এই মানটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে L0 সমান সমান l বাই L0 সমান, অর্থাৎ এখানে এল সমান কি পাচ্ছি বা এল নট সমান, অর্থাৎ এখানে এল নট সমান সমান এল বাই রুট 1 মাইনাস বি স্কয়ার সি, অর্থাৎ যে স্থির অবস্থায় বস্তু যেটা আছে, স্থির অবস্থায় বস্তুর দৈর্ঘ্য সংকোচন গতিশীল অবস্থা সংকোচনতে, অর্থাৎ এল সমান সমান রুট এল সমান ইকুয়াল টু এল ইকুয়াল সমান কি লিখতে পারি এখানে আমরা এল ইকুয়াল লিখতে পারি L naught root 1 minus b square by c square। অর্থাৎ দেখেন কি বলতে পারি, স্থির অবস্থার যে বস্তুর দৈর্ঘ্য সংকোচন এত গুণ বেশি, তাহলে মানে রোড 1 মানে বি স্কয়ার বাই সি স্কয়ার যে মানটা আছে তার এত গুণ বেশি। তাহলে আমাদের বলতে স্থির অবস্থায় গতিশীল অবস্থা চাইতে স্থির অবস্থায় তার ব্যাগটা কি বেশি থাকে, কত গুণ বেশি, এই পরিমাণ বেশি থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন আমরা কাল সম্প্রসারণ করব। কাল সম্প্রসারণ দেখো, কাল মানে গতিশীল গড়ি স্থির গড়ি চেয়ে দ্রুত চলে,
অর্থাৎ গতিশীল গরু স্থির গতিতে চলে, অর্থাৎ আপেক্ষিক গতি বেগের সাথে সময় পরিবর্তন হয়। কিন্তু কোন পর্যবেক্ষকের সাপেক্ষে একটি গড়ি যদি স্থির থাকে তাহলে গড়িটি যে সময় দিত গতিশীল অবস্থায় গড়িটি এর চেয়ে কম সময় প্রদর্শন করে এবং একে সময়ের আপেক্ষিকতা বা কাল প্রসারণ করতে। অর্থাৎ আমরা কি বলতে পারি যে গতিশীল একটা গড়ি যে গতিশীল হয় তাহলে একটা গড়ি গতিশীল হলেও তা স্থির গড়ির সাথে সে কম সময় প্রদর্শন করে, এটা হলো আপেক্ষিকতার নীতি। অর্থাৎ একজন মনে করি মহাশূন্যযানে ভ্রমণের সময় একজন পর্যবেক্ষক মহাশূন্যে ঘটে যাওয়া দুইটি ঘটনার সময়ের ব্যবধান টি নির্ণয় করলেন। অর্থাৎ মহাশূন্যযানে একটা ঘটনা ঘটলো, তখন সে একজন পর্যবেক্ষক দুইটি ঘটনা ঘটলো, দুটি ঘটনার সময় টি নির্ধারণ করে দিলেন। ভূপৃষ্ঠ অবস্থাতে অপর একজন পর্যবেক্ষক একই ঘটনার সময় ব্যবধান নির্ণয় করেন টি। তাহলে দেখা যাচ্ছে ভূপৃষ্ঠের থেকে যে ঘটনাটা পর্যবেক্ষণ করলো তার মান মহাশূন্যের যে ঘটনাটার সাথে বেশি, অর্থাৎ ভূপৃষ্ঠের পর্যবেক্ষকের নিকট সময় ব্যবধান দীর্ঘতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা একসাথে বলতে পারি যে মনে করি একটা ট্রেনের মধ্যে একজন লোক একজন লোক তার দুপুরবেলা খাওয়ার জন্য শুরু করে দিল। এই সময় তার পাশে একজন ওয়েটার দাঁড়িয়ে আছে। যে ট্রেনের ভিতরে যে ওয়েটার দাঁড়ানো আছে সে দেখবে লোকটি যখন হাত দিয়ে খাবার তুলে মুখে দিচ্ছে তার কাছে সময় হাত একই সময় লাগতেছে, কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়ানো আরেকজন যাত্রী শুধু ওইটাকে যদি সে কি করে পর্যবেক্ষণ করে, তখন সে এই মুখে খাবারটা হাতে নেওয়া এবং মুখে তুলে দেওয়া এই দুইটি ঘটনা সে ভিন্ন সময় দেখবে, অর্থাৎ একই সময় দেখবে না। একই ট্রেনের ভিতরে দাঁড়ানো ওয়েটার যে মুখে খাবার তুলে দেওয়া, মুখে খাবারটা নেওয়া, মুখে তোলা, তার মধ্যে একই সময় ঘটনা ঘটছে, কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়ানো যে পর্যবেক্ষক তার কাছে এই দুইটি ঘটনা দুটো সময় ঘটবে, অর্থাৎ হাতে খাবার তুলে নেওয়া এবং মুখে দেওয়া একই সময় ঘটবে না। অর্থাৎ এখানে কি একটা সময়ের ব্যবধান হয়ে গেছে, তো ওইটাকে বলা হয় আমাদের কাল প্রসারণ। কাল প্রসারণ আমরা এখানে দুইটি কাঠামো বিবেচনা করি, একটা এস কাঠামো একটা এস ডেস কাঠামো। আমরা এস কাঠামো হলো কি একটা স্থির কাঠামো, এস ডেস কাঠামো গতিশীল কাঠামো, অর্থাৎ এটা পরস্পরের সাপেক্ষে গতিশীল। কিন্তু এস কাঠামো এস ডেস কাঠামো থেকে বি বেগে ধনাত্মক এক্স বেগের দিকে গতিশীল। তাইলে এখানে আমাদের যেটা তাহলে দুটি এখানে এস কাঠামো কোনো পর্যবেক্ষক ওই কাঠামো ঘটে যাওয়ার দুটি ঘটনার সময় নেবে, যে এস কাঠামোতে দুটি ঘটনা ঘটলো, তাহলে সেই দুটি ঘটনার সময় নির্ধারণ করে T1 প্রাইম T2 প্রাইম নির্ণয় করবেন। অর্থাৎ এস কাঠামোতে ঘটনার দুটির সমান ব্যবধান হলো T0 সমান T2 প্রাইম মাইনাস T1 প্রাইম। অর্থাৎ এস প্রাইমে যে ঘটনাটা ঘটলো এখানে দুইটা ঘটনা ঘটবে, এখানে যে পর্যবেক্ষক যে দুইটা সময় পাবেন দুইটার সময় ব্যবধান হচ্ছে T1 ড্যাশ T2 ড্যাশ, অর্থাৎ এই T2 ড্যাশ এটাকে বলা হয় আমাদের কাল প্রসারণ। সিমিলারলি এস কাঠামোতে পর্যবেক্ষকের নিকট উল্লেখিত ঘটনাদ্বয় T1 T2 সময় সংঘটিত হলো, অর্থাৎ যদি এক্স এর পর্যবেক্ষকের সাপেক্ষে যদি দুইটি ঘটনার সময়কাল যদি T1 এবং T2 সময় সংঘটিত হলে ঘটনার সময় ব্যবধান হবে T সমান T2 মাইনাস T1। তাহলে আমরা কি দেখতে পারলাম এখানে, তো লরেন্স বিপরীত রূপান্তর সমীকরণ আমরা মানি যে এখানে T1 এর একটা মান দেওয়া আছে এখানে আমাদের, অর্থাৎ এখানে লরেন্স T1 সমান T1 প্রাইম প্লাস বি এক্স বাই সি স্কয়ার রুট 1 মাইনাস বি স্কয়ার সি স্কয়ার। সিমিলারলি T2 সমান T2 সমান T2 প্রাইম প্লাস বি এক্স স্কয়ার বাই রুট 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। অর্থাৎ এই দুটা আমাদের লরেন্স রূপান্তরের দুইটা সূত্র যদি আমরা এখন T1 T2 মান 2 নং সমীকরণ বসে দিই, আমাদের 2 নং সমীকরণটা হলো এখানে T0 সমান T2 প্রাইম মাইনাস T1 প্রাইম হলো 1 নং সমীকরণ, আর T সমান T2 মাইনাস T1 এর 2 নং সমীকরণ। অর্থাৎ এই 2 নং সমীকরণ যদি আমরা T1 এবং T2 এর দুইটা মান যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি, T1 T2 এর মান 2 নং সমীকরণ বসিয়ে আমরা পাচ্ছি T এর মান প্লাস এত আর বসালে এইরকম একটা মান পাচ্ছি। অর্থাৎ এখানে আমরা T সমান কি পাচ্ছি, যে T2 ড্যাশ মাইনাস T1 ড্যাশ এইটা সমান আমরা জানি আবার T2 ড্যাশ মানে T0। তা T0 হলো কি গতিশীল অবস্থা বস্তুর সময়কাল,
আর টিটা হলো কি স্থির অবস্থা বস্তুর বা মশাল, অর্থাৎ T2 মাইনাস T1 ড্যাশ মানে যদি আমরা কি বসাই টি ব্যবহার করি তাহলে আমরা কি পাচ্ছি এখানে, তাহলে আমরা একই সময় সমান T2 প্রাইম প্লাস bx স্কয়ার রুট 1 মাইনাস b স্কয়ার c স্কয়ার মাইনাস T1 প্রাইম প্লাস bx c স্কয়ার রুট 1 c স্কয়ার, এই সমীকরণটা মান বসালে আমাদের এটা মান পাচ্ছি, অর্থাৎ t সমান t ইনটু রুট 1 b স্কয়ার। এইটা হলো কালদীর্ঘায়নের রাশিমালা, অর্থাৎ এখানকে বলে কালদীর্ঘায়নের রাশিমালা। আমরা কি লিখতে পারি, এতে টিটা তো গতিশীল অবস্থা আর টি নট হলো কি স্থির অবস্থায়, অর্থাৎ টি নট এর মান কম আর গতিশীল অবস্থা কম থাকবে, স্থির অবস্থা বেশি। এটা যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে লিখতে পারি, একটু সিম্পলিফাই করে লিখতে পারি আমরা এটাকে এখানে পাচ্ছি আমরা যে টি নট ইকুয়াল টি রুট 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। তাহলে কি পাচ্ছি যে টি নট সমান টি রুট 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার, অর্থাৎ এটা হলো কালদীর্ঘায়নের সমীকরণ। অর্থাৎ এখন আমরা কি বলতে পারি যে এখানে আমরা বলতে চাচ্ছি যে অর্থাৎ গতিশীল গতিশীল অপেক্ষায় সময় স্থির অবস্থার সময় তার আমাদেরকে একটা ইয়ে আছে, অর্থাৎ গতিশীল অবস্থায় স্থির অবস্থায় সময়টা কি করবে কম প্রদর্শন করবে, কারণ আমরা গতিশীল সমীকরণে টি প্রকাশ করছি আর টি নট প্রকাশ করছি, তাহলে আমাদের যে মানটা আসতেছে অর্থাৎ এই স্থির অবস্থায় যে মানটা পাবে ওটা স্থির অবস্থাতে গতিশীল অবস্থা মান হলে কি হয় এত গুণ বেশি চলে আসবে। সুপ্রিয় শিক্ষিত বন্ধু, আমরা কাল প্রসারণ এবং দুর্গ প্রসারণ দুটি কি তোমাকে ধারণা দেওয়ার চেষ্টা করছি, তোমরা আশা করছি তোমরা এটা ভালো করে বুঝতে পেরেছো। এবার চলে যাচ্ছে আমরা লরেন্স রূপান্তর। আগে লরেন্স সম্বন্ধে জেনে নিই। লরেন্স হলো আমাদের চিরায়ত বলবিদ্যায় প্রথম গ্যালিলিও কতগুলো রূপান্তর সূত্র আবিষ্কার করেছিলেন, কিন্তু গ্যালিলিওর রূপান্তর সূত্রগুলো চিরায়িত বলবিদ্যার ক্ষেত্রে সফলতা লাভ করলো, কিন্তু আপেক্ষিকতার সাথে তার সফলতা লাভ করতে পারে নাই। বিজ্ঞানী আইনস্টাইন তখন আপেক্ষিকতার গতি সফলতা লাভ করার থেকে তিনি বিজ্ঞানী আইনস্টাইন কতগুলো সূত্র আবিষ্কার করেন। ওই সূত্রগুলো পরবর্তীতে লরেন্স তার নাম দেন লরেন্স সমীকরণ। তা লরেন্স সমীকরণ কতগুলো বৈশিষ্ট্য হলো, লরেন্স সমীকরণ সাধারণত সরলরৈখিক হবে, অর্থাৎ লরেন্স সমীকরণের মধ্যে দুটিটা সংরক্ষিত হবে। আর লরেন্স সমীকরণের ক্ষেত্রে যদি দুটির মানটা খুব কম হয়ে যায়, দুটির মান যদি কম হয়ে যায় তখন লরেন্স সমীকরণটা কি গ্যালিলিও সমীকরণ রূপান্তর হবে। অর্থাৎ আমরা জানি যে আলোর বেগের কাছাকাছি হলে কোন সমীকরণ, দুটির মান যদি আলোর বেগের কাছাকাছি হয় তাহলে সমীকরণটা হলো লরেন্স সমীকরণ। আর লরেন্স সমীকরণ মান যদি অনেক ছোট হয়ে যায় তখন লরেন্স সমীকরণটা অর্থাৎ আলোর বেগের ছোট ছোট তাহলে তো লরেন্স রূপান্তরটা গ্যালিলিও রূপান্তরের পরিণত হয়ে যায়। আর আরেকটা বৈশিষ্ট্য তো বললাম যেটা সরলরৈখিক থাকবে আর দুটিটা সংরক্ষিত থাকবে। এখানে আমরা লরেন্স রূপান্তর সমীকরণ আইনস্টাইন আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের পরীক্ষালব্ধ ফলাফল ওই পরীক্ষাগুলির সাহায্যে সফলভাবে ব্যাখ্যা করা যায়। লরেন্স তড়িৎচুম্বকীয় মাধ্যমে তার সমীকরণগুলো প্রথম প্রকাশ করেন। এই সমীকরণগুলো লরেন্স রূপান্তর সমীকরণ নামে পরিচিত। আমরা এখানে দুইটা কাঠামো, আমরা দুইটা কাঠামো, একটা এস কাঠামো, একটা কি এস দেশ কাঠামো। মনে করি এস ও এস দেশ দুইটি পরস্পরের সাথে গতিশীল এবং কি এস কাঠামোটা এস দেশ কাঠামোর সাথে অধনাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল। যদি আদি অবস্থায় মনে করি দুইটা যখন আদি অবস্থায় ওডেজ মধ্যে থাকবে, তখন যখন এই একটা আলুর শিখা তারা যখন জিরো অবস্থান থাকবে এক্স এস কাঠামো, আদি অবস্থায় উভয় কাঠামো মূল বিন্দু একই বিন্দুতে অবস্থান করে। এই অবস্থায় একটি আলোক শিখা প্রজ্বলিত করা হলো। উভয় কাঠামো পর্যবেক্ষক আলোর দুটি পর্যবেক্ষণ করেন। আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের দ্বিতীয় শিক্ষার মধ্যে উত্তম
কাঠামো পর্যবেক্ষকের কাছে আলোর দূরত্ব একই হবে, অর্থাৎ এস কাঠামোতে এক সমান সমান সিটি, অর্থাৎ এস কাঠামোতে সেখানে এক সমান সিটি, আবার এস ডেস কাঠামোতে সেখানে এস ডেস সমান সিটি, অর্থাৎ দুইজন তাদের আলোর বেগ একই থাকবে। তো লরেন্স রূপান্তর এমন একটি রূপান্তর বা একই সাথে সমীকরণ 2, 3 জন্য প্রযোজ্য, ফলে কাঠামোর সংঘটিত কোনো ঘটনা ও কাঠামোর একই ঘটনার আনুষঙ্গিক হয়। গ্যালিলিও রূপান্তর অনুসারে আমরা জানি এচ ডেক্স সমান সমান এক্স মাইনাস বিটি এবং এক্স সমান সমান এক্স ডেক্স প্লাস কি বিটি প্রাইম। লরেন্স রূপান্তর সমীকরণগুলোকে উভয় কাঠামোর স্থানাঙ্কের মধ্যে রৈখিক সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ এখানে এচ ডেক্স সমান সমান কে এক্স মাইনাস বিটি আর এক্স সমান সমান কে এক্স প্রাইম প্লাস বিটি। এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক যা এক্স এবং টি এর উপর নির্ভরশীল নয়, কিন্তু বেগ ও এর ফাংশন, অর্থাৎ এই ল্যারেস রূপান্তর সমীকরণ উভয় কাঠামোর স্থানাঙ্কের রৈখিক সমীকরণ, ঠিক আছে। অর্থাৎ এখানে বি একটি সমান্তরাল ধ্রুবক যার মান এক্স এবং টি এর উপর নির্ভরশীল নয়, কিন্তু বেগ বি এর ফাংশন। ওয়াই জেড বরাবর কাঠামোর প্রতি কোনো আপেক্ষিক নেই। তাহলে আমরা এখানে যেটা জানতে পারছি যে এখানে ওয়াই ডেস সমান ওয়াই, ওয়াই ডেস প্রাইম ওয়াই আর জেড সমান জেড, এখানে এক্স আপেক্ষিক গতি নেই, কিন্তু এক্স অক্ষ বরাবর কি আছে আপেক্ষিক গতি আছে। এই আপেক্ষিক গতির জন্য আমরা এখানে একটা সমীকরণ পেয়েছি যে এখানে তো আমাদের সমীকরণ পেয়েছি, আমরা জানি যে গ্যালিলিও সমীকরণ এক্স প্রাইম সমান এক্স মাইনাস বিটি, আর আমাদের আর ওয়াই ডেস সমান ওয়াই প্রাইম সমান ওয়াই, জেড প্রাইম সমান জেড। এখন টি এবং টি এর মান সমান নয়, এদের মধ্যেকার এই যে জন্য 3 নং থেকে 4 এক্স এর মান এবং 4 নং বসিয়ে পাই, অর্থাৎ এখানে যে মানগুলো দেওয়া আছে আমাদের এখানে 3 নং এর মান এবং কি 4 নং, 3 নং এবং 4 নং, অর্থাৎ এখানে এই যে এক্স প্রাইমের মানটা এই 4 নং সমীকরণে বসালে আমরা একটা মান পাবো। ওই মানটা এখানে দেখা দিচ্ছে, আমরা এখানে এক্স এর মানটা যদি 3 নং সমীকরণের মানটা যদি 4 নং সমীকরণ বসাই, এখানে সিম্পলিফাই থেকে টি ড্যাশের একটা মান পাবো আমরা। তাহলে এখানে এক্স প্রাইম টি এর মান 2 নং সমীকরণ বসাই, অর্থাৎ 2 নং সমীকরণটা হলো আমাদের এই যে সমীকরণ, অর্থাৎ এখানে এক্স প্রাইম সমান সমান সি সি টি প্রাইম, অর্থাৎ এক্স প্রাইম এবং টি প্রাইমের দুইটা আমরা বের করে নিয়েছি। এই দুইটা এই 2 নং সমীকরণে যদি আমরা এই এক্স প্রাইম এবং টি এর মানটা একটু বসিয়ে দিই, তাহলে আমরা একটা সমীকরণ পাচ্ছি। সমীকরণ হলো কে এক্স মাইনাস বিটি ইকুয়াল সি সি এক্স 1 মাইনাস কে বি প্লাস কে টি ব্র্যাকেট। তারপর আমরা এখান থেকে সিম্পলিফাই, এখানে যদি আমরা সিম্পলিফাই করে আমাদের এখানে একটা এক্স এর মান বের করে নিব। কিন্তু এক্স এর মান বের করব, এক্স এর মান, অর্থাৎ এক্স এর মান বের করব। এক্স এর মান যদি আমাদের এখানে আমরা একটা টি প্রাইমের মান বের করতেছি, এখন আমরা টি প্রাইমের মান বের করতেছি, তাহলে টি প্রাইম এখানে আমাদের এই টি প্রাইম, অর্থাৎ টি প্রাইম ইকুয়াল টু এই মানগুলো বসানোর পর আমরা যেটা পাচ্ছি এখানে, অর্থাৎ আমরা এখান থেকে এই সমীকরণ থেকে আমরা আছি যে এখানে টি প্রাইম সমান সমান, তারপর আমরা এখান থেকে টি প্রাইম সমান আমরা একটা সমীকরণ পাচ্ছি। এই যে সমীকরণ, এই সমীকরণ এখানে আমাদের টি প্রাইম একটা সমীকরণ, তারপরে আমাদের 4টে সমীকরণ এখানে চলে আসছে। এখানে আমাদের যে এক্স প্রাইম সমান একটা সমীকরণ আমরা লিখতে পারি, এখানে এক্স প্রাইম সমান এক্স মাইনাস বিটি রুট 1 মাইনাস স্কয়ার, অর্থাৎ এখানে সমীকরণগুলো যে আমরা লিখি এক্স প্রাইম সমান সমান এক্স মাইনাস বিটি রুট 1 মাইনাস বি স্কয়ার সি স্কয়ার, একটা সমীকরণ পেয়েছি আমরা। তারপর আমাদের টি প্রাইম সমান সমান টি মাইনাস বি এক্স বাই রুট সি স্কয়ার রুট 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, আরেকটা সমীকরণ পেয়েছি। তাহলে আমাদের এখানে 4টে সমীকরণ আমরা এখানে লিখে নিচ্ছি যে সমীকরণ 4টা হলো আমাদের এখানে আমাদের এক্স প্রাইম ইকুয়াল এক্স মাইনাস বিটি বাই রুট 1 মাইনাস
বি স্কয়ার বাই সি স্কয়ার। এখানে আমরা টি প্রাইমের মান পেয়েছি টি মাইনাস বি এক্স বাই সি স্কয়ার রুট 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, আর এক্স প্রাইম সমান কি এক্স মাইনাস বি টি রুট 1 সি স্কয়ার। তাহলে এখানে এটা অবস্থানের সমীকরণ, এটা হলো সময়ের সমীকরণ। তাছাড়া আমরা দুটো সমীকরণ এখানে পাচ্ছি। দুটো সমীকরণ হলো আমাদের এখানে ওয়াই আমরা জানি ওয়াই প্রাইম ইকুয়াল ওয়াই আর জেড প্রাইম ইকুয়াল টু জেড। তাহলে আমরা লরেন্সের চারটা সমীকরণ পেয়েছি। একটা হলো সমীকরণের চারটা হলো কি কি? সমীকরণের চারটা হলো আমরা হলো স্থানের সাপেক্ষে এক্স প্রাইম সমান এক্স মাইনাস বিটি রুট 1 মাইনাস বি স্কয়ার সি স্কয়ার, আর কালের সাপেক্ষে টি প্রাইম সমান টি সমান এখানে ইকুয়াল টি মাইনাস বি এক্স বাই সি স্কয়ার রুট 1 মাইনাস বি সি স্কয়ার, ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই, জেড প্রাইম সমান জেড। এই যে চারটা সমীকরণ, এই চারটা সমীকরণ বলা হয় কি লরেন্সের সমীকরণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দি, এই লরেন্স সমীকরণের বিশেষত দুইটি, একটা হলো কি স্থান, একটা হলো কি কাল। অর্থাৎ স্থান এবং কালের সাপেক্ষে লরেন্স স্থানাঙ্ক কি পরিবর্তন, অর্থাৎ এখানে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমরা কি বলছি লরেন্সের রূপান্তরের বিশেষত দুইটি, একটা হলো স্থান আর একটা হলো কি কাল। কিন্তু আমরা এই জানি যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এই এক্স প্রাইমের টি প্রাইমের কি পরিবর্তন হতে পারে। এখানে যে একটা কথা বলতেছে যে আমরা যে যদি লরেন্স কাঠামো যে ব্যাগ, এই ব্যাগ যদি আলুর ব্যাগের কাছাকাছি হয়, অর্থাৎ যদি আলুর ব্যাগের কাছাকাছি হয় তখন তার মান পাবো প্রায় 100%। লরেন্স যে ব্যাগ যদি লরেন্স ব্যাগ যদি কি হয় আলুর ব্যাগের কাছাকাছি, তখন আমরা লরেন্স ব্যাগ পাবো কত 100%। আর যদি লরেন্সের ব্যাগ যদি আলোর বেগের কাছাকাছি খুব নগণ্য হয়, অর্থাৎ এখানে যদি আমাদের সি এর তুলনায় বি এর মান যদি কোনো বস্তুর বেগ, অর্থাৎ সি এর কোনো বস্তুর বেগ যদি সি এর তুলনায় অনেক কি হয় কম হয়, তখন আমাদের এই ক্ষেত্রে কি হয়ে যায় লরেন্সের যে রূপান্তর আছে ওটা গ্যালিলিও রূপান্তর পরিণত হয়। আমরা কি দেখবো এখানে লরেন্স রূপান্তর থেকে কিভাবে আমরা গ্যালিলিও রূপান্তর পাচ্ছি। অর্থাৎ এখানে আমরা কি পাচ্ছি টি সমান সমান টি মাইনাস বি সিরিজ। এখানে লরেন্স রূপান্তর থেকে কিভাবে গ্যালিলিও, লরেন্স রূপান্তর থেকে গ্যালিলিও কখন আসবে, যখন আমাদের কোনো বস্তুর দ্রুতি যদি আলোর দ্রুতি চেয়ে অনেক কম হয়, তখন সে কি হয়, তখন গ্যালিলিও রূপান্তরটা লরেন্স রূপান্তর করতে হয়। আর যদি মনে করে যে কোনো বস্তুর দ্রুতি আলোতে কাছাকাছি হয়, তখন এটা হলে কি থাকে লরেন্স রূপান্তর। তো লরেন্স রূপান্তর ক্ষেত্রে দ্রুতির মান অনেক বেশি থাকে। অর্থাৎ যদি কোনো বস্তুর বেগ যদি মনে করে যে আলোর বেগের 10 ভাগের 9 ভাগ হয়, তখন আমাদের ওই ক্ষেত্রে লরেন্স রূপান্তরের ক্ষেত্রে আমরা বেগ পাবো 100%। অর্থাৎ কোনো বস্তুর বেগ যদি আলোর বেগের ক্ষেত্রে 10 ভাগের 1 হয়, ওই ক্ষেত্রে লরেন্স বেগ পাবো আমরা কত 25%। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের 0.5% আর কি। তখন এই ক্ষেত্রে আমাদের যা দেখা যাচ্ছে যে অনেক কিছু পরিবর্তন হচ্ছে। আর যদি ব্যাগ খুব ক্ষুদ্র হয়ে কোনো বস্তুর ব্যাগ যদি লরেন্স আলোর ব্যাগ অনেক ক্ষুদ্র হয়, তখন ওই সমীকরণটা সেটা সম্মিলিত হয় গ্যালিলিও রূপান্তরের পরিণত সময়। এখন আমরা কিভাবে গ্যালিলিও পরিবর্তনের এই সময় হয় এটা আমি তোমাদের দেখা দিচ্ছি। এখানে দেখো আমরা কি পাইছি, টি প্রাইম সমান সমান টি মাইনাস বি এক্স বাই রুট 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। একইভাবে আমরা এক্স প্রাইম সমান কি পেয়েছি, এক্স প্রাইম সমান পেয়েছি আমরা এক্স মাইনাস বিটি, একটা স্থান একটা লেখা আছে বিটি বাই রুট 1 মাইনাস বি স্কয়ার বাই অর্থাৎ এই ক্ষেত্রে পাচ্ছে মানে
এই সমীকরণটা আমি আবার দেখে দিচ্ছি তোমাদেরকে আমি। আচ্ছা, এখানে পাচ্ছি আমরা x মাইনাস bt বাই root 1 minus b square by c square, b square by c square। এই ক্ষেত্রে আমরা কি বলছি যে যদি কোনো বস্তুর বেগের মান যদি আলোর বেগের অনেক কম হয়, তাহলে আমরা কি বলছি যে লরেন্স পর্যন্ত কিসের পর্যন্ত পরিণত হয়, গ্যালিলিও পর্যন্ত পরিণত। অর্থাৎ বি স্কয়ার এখন কি দেখো বি বাই, এখানে ক্ষেত্রে আমাদের বি বাই সি ইকুয়াল টু আসবে 0। যদি খুব কম হয় তাহলে এটার মান যদি 0 আসে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এখানে এখানে আমাদের টি মাইনাস এখানে আসতেছে যে, তাহলে আমাদের খুব বি বাই সি এর মান যদি খুব কম হয়, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এক্স এখানে মান বসা দিলে এখানে যে একটা মান পাচ্ছি, এখানে পাচ্ছি টি প্রাইম সমান সমান টি মাইনাস বি এক্স। আর এখানে তাহলে আমাদের দুইটা মান পাচ্ছি এখানে, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি এক্স প্রাইম সমান সমান এক্স প্রাইম সমান সমান এক্স মাইনাস বিটি, অর্থাৎ এটা গ্যালিলিও রূপান্তর। আর টি টি প্রাইম সমান সমান টি মাইনাস বি এক্স। আর তারপর আমরা কি পাচ্ছি, ওয়াই প্রাইম সমান সমান ওয়াই, আর হলো জেড প্রাইম সমান সমান হলো জেড। অর্থাৎ আমাদের এখানে যে স্থানটা যে এক্স কি হলো, যে এক্স নট সময় এক্স মাইনাস বিটি রুট 1 মাইনাস বি সি স্কয়ার, এটা কিসের পরিণত হলো, গ্যালিলিও রূপান্তর। কি সাপেক্ষে, যখন কোনো বস্তুর বেগ আলোর বেগের তুলনায় কম হয় তখন সে কি পরিণত হয়, গ্যালিলিও রূপান্তরটা, লরেন্স রূপান্তরটা গ্যালিলিও রূপান্তরে পরিণত হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের বিপরীত লরেন্স রূপান্তরটা দেখো। বিপরীত লরেন্স রূপান্তর হলো এস কাঠামোর পরিমাপকে এস কাঠামোর পরিমাপে রূপান্তর করা সমীকরণকে বিপরীত লরেন্স রূপান্তর বলা হয়। এর জন্য লরেন্স রূপান্তর সমীকরণ এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম টি এর পরিবর্তে যথাযথভাবে এক্স ওয়াই জেড ও টি বসানো হয় এবং বি এর পরিবর্তে মান বসানো হয়। বিপরীত লরেন্স রূপান্তরের সমীকরণ হলো ওয়াই সমান ওয়াই নট জেড সমান জেড নট এক্স ইকুয়াল এক্স নট প্লাস বিটি রুট 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, এবং টি ইকুয়াল সমান সমান টি নট প্লাস বি এক্স বাই সি স্কয়ার রুট 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। আমরা এখান থেকে বিপরীত সমীকরণ পেয়ে পেলাম যে এক্স এর ক্ষেত্রে এক্স সমান সমান হলো এক্স প্রাইম প্লাস বিটি, এটা হলো স্থানের ক্ষেত্রে। আর কারের ক্ষেত্রে টি সমান টি নট প্লাস রুট বি এক্স স্কয়ার রুট 1 স্কয়ার, এটা হলো আমাদের কি কারের ক্ষেত্রে। এই যে চারটা সমীকরণ, এই চারটা সমীকরণকে বলা হয় বিপরীত লরেন্স সমীকরণ। বিপরীত লরেন্স সমীকরণ। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজ আমি যা আলোচনা করলাম তা হলো আপেক্ষিকতার তত্ত্ব মোটামুটি তোমরা ধারণা নিয়ে নিয়েছো এখান থেকে, যে আপেক্ষিকতার তত্ত্ব, অর্থাৎ এখানে এটা কি পর্যবেক্ষণের গতির সাথে তার বস্তুর ভর এবং স্থানাঙ্ক কি হয়, পরিবর্তন হয়। তার জড়প্রসঙ্গটা আমরা কি দেখছি যে জড়প্রসঙ্গ কাঠামো কি জড়তার সূত্র বা নিউটনের গতির সূত্র, অর্থাৎ এটা কি জড়প্রসঙ্গ কাঠামো বিবেচনা করা হয়। আর প্রসঙ্গ কাঠামো আমরা বলেছি যে এখানে প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে অর্থাৎ কোনো বস্তুর গতি এবং স্থিতি বর্ণনা করার জন্য একটা কাঠামো দরকার, প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামো ছাড়া বস্তুর গতি এবং স্থিতি কি করা যায় না, পরিমাপ করা যায় না।
তারপর আমরা আপেক্ষিকতা মূল্য শিক্ষা যে বলছি যে সকল পদার্থবিজ্ঞান সূত্রগুলি পদার্থবিজ্ঞানের সূত্রসমূহ সকল জড়িত নির্দেশন একই রূপে চলবে, অর্থাৎ এখানে পদার্থবিজ্ঞানের সূত্রগুলি থাকবে একই থাকবে। আর দ্বিতীয়টা ছিল শূন্যস্থানে আলোর গতিবেগ সকল জড় পদার্থ একই থাকবে, শূন্যস্থানে আলোর গতিবেগ একই থাকবে। তারপর আমরা গ্যালিলিও লরেন্স রূপান্তর পার্থক্য পড়েছি। তারপর গ্যালিলিও রূপান্তর থেকে কিভাবে লরেন্স থেকে রূপান্তর আসছে ওই সমীকরণ আমরা এখানে দেখে দিয়েছি। তারপর আমরা দৈর্ঘ্য সংকোচনের মাধ্যমে দৈর্ঘ্য সংকোচন দেখেছি এল নট সমান এল ডট বি স্কয়ার, মানে যে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য স্থির বস্তু চেয়ে কি কম হয়, ওটা আমরা এখানে প্রমাণ করে দেখাইছি। কাল দেখাইছি যে আমরা কি যে গতিশীল বস্তুর সময় ব্যবধান স্থির বস্তুর সমাধান ব্যবহার কি হয়, কম হয়, অর্থাৎ স্থির বস্তুর একটা গতিশীল বস্তু দেখলে তার সে কম প্রদর্শন করে, ওটা আমরা কাল প্রসারণে জানতে পেরেছি। তারপরে আমরা লরেন্স রূপান্তরের কতগুলো বৈশিষ্ট্য জানতে পেরেছি। লরেন্স রূপান্তরটা আমরা বলছি এটা রৈখিক রূপান্তর। লরেন্স রূপান্তরের ক্ষেত্রে বর্বক থেকে দ্রুত সংঘর্ষিত থাকে, এবং যদি কোনো বস্তুর বেগ যদি আলোর বেগের কাছাকাছি হয় তাহলে সে লরেন্স রূপান্তরটাকে মেনে চলে। আর যে কোনো বস্তুর বেগ যদি কি হয় আলোর বেগ অনেক কম হয়, ক্ষুদ্র হয়, তখন সে লরেন্স রূপান্তরটা গ্যালিলিও রূপান্তরে রূপান্তরিত হয়। আজকে আমাদের এই তারপর আমরা বিপরীত লরেন্স রূপান্তর, মানে আমরা এই ক্ষেত্রে কিন্তু লরেন্স রূপান্তরের আমরা এখানে 4টা সমীকরণ দেখেছিলাম লরেন্স রূপান্তরের ক্ষেত্রে, যে টি প্রাইমের মান কত, টি প্রাইম সমান এটা টি প্রাইমের মান, তারপরে এক্স প্রাইম টি প্রাইমের মান টি মাইনাস বি এক্স সি রুট 1 মানে বি স্কয়ার সি স্কয়ার, তারপরে এক্স প্রাইম সমান এক্স মাইনাস বিটি বাই রুট 1 মানে বি স্কয়ার সি স্কয়ার, এক্স প্রাইম সমান ওয়াই প্রাইম সমান ওয়াই, জেড প্রাইম সমান, এই 4টা ছিল লরেন্স রূপান্তর সমীকরণ। এই ক্যালকুলেশন গুলো আমরা এখান থেকে বের করে দেখাইছি। তারপরে বিপরীত লরেন্স রূপান্তর, আমরা এখানে বিপরীত লরেন্স রূপান্তর ছিল, লরেন্স রূপান্তর বিপরীত যেহেতু এখানে আমাদের ওয়াই সমান ওয়াই প্রাইম, জেড সমান জেড প্রাইম, এক্স ইকুয়াল টু সমান এক্স নট প্লাস বিটি রুট 1 সি স্কয়ার, এবং টি সমান টি নট প্লাস বি এক্স বাই রুট 1 মানে বি স্কয়ার বাই সি স্কয়ার। এই সমীকরণগুলিকে বলা হয়, 4টা সমীকরণকে বলা হয় বিপরীত সমীকরণ। তাইলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। তোমাদের পরবর্তী লেকচারে তোমার সাথে আবার আমাদের কথা হবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহর কাছে তাই প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকতে পারো, করোনা মহামারীকে মোকাবেলা করতে পারো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।